নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি চন্দন। আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে গোদের ওপর যাকে বলে বিস্ফোরা। একে লোকসভা নির্বাচন, প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম, প্রচুর খরচ। তার সঙ্গে একেবারে সদ্য নির্বাচিত বিধায়ক, 21 সালে নির্বাচন গেছে, সদ্য নির্বাচিত বিধায়ক একেবারে লোকসভার নির্বাচনের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে হঠাৎ করে গোসা করে পদত্যাগ করে বসলেন এবং অন্য দলেও চলে গেলেন। এবং চলে যাওয়ার আগে যেটা করলেন, যেটা আমাদের বাংলার বর্তমান রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে একেবারেই বেমানান। অর্থাৎ তিনি পদত্যাগ করলেন বিধায়ক পদ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভায় এমন অনেক বিধায়ক রয়েছেন যারা 21 বিধানসভায় এক দল এক প্রতীকে জয়লাভ করে তারা কিন্তু এই মুহূর্তে দিব্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন। অন্য দলের বিধায়ক হিসেবে তারা পদত্যাগের ধার ধারেননি এবং বিধানসভার অধ্যক্ষ দলত্যাগ বিরোধী আইনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। সুতরাং সেই ক্ষেত্রে বরানগরের বিধায়ক তাপস রায় একটা ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন। যেটা হওয়া উচিত ছিল সেটাই তিনি করেছেন। অর্থাৎ দলত্যাগ করার আগে তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, যার ফলে বরানগর বিধানসভা আসনটি এই মুহূর্তে খালি রয়েছে। 113 বরানগর বিধানসভা কেন্দ্র। এবং দমদম লোকসভা নির্বাচনের দিন, অর্থাৎ একই দিনে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হতে চলেছে বরানগর বিধানসভা কেন্দ্রে। এটা তো গেল একটা দিক, বিড়ম্বনার দিক। মানে হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকেই শুধুমাত্র বরানগরের ক্ষেত্রে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে জেতানোর পাশাপাশি, লোকসভায় দলীয় প্রার্থীকে জেতানোর পাশাপাশি চেষ্টা করতে হবে বিধানসভাতেও দলীয় প্রার্থীকে জেতানোর, যেটা খুব সহজ কাজ বলে এই মুহূর্তে আমাদের মনে হয় না। কারণ লোকসভা একটা অনেক বড় ব্যাপার এবং বিধানসভা অন্যভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে স্থানীয় স্তরের যে সমস্যা, পৌরসভা যেমন দেখাশুনো করে, ঠিক পাশাপাশি পৌরসভার পাশাপাশি বিধায়কের ওপরও খানিক দায়িত্ব বর্তায় স্থানীয় স্তরের প্রশাসনকে সচল রাখার। সেই ক্ষেত্রে বিধানসভার বা বিধায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবার বরানগরে কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 47 বছরের ইতিহাসে বরানগর কখনোই ভূমিপুত্র অর্থাৎ বরানগরের কোনো বাসিন্দাকে তাদের বিধায়ক হিসেবে পাননি। এবং তার একদম বরানগর বলা হয় জ্যোতি বসুর কেন্দ্র, কিন্তু জ্যোতি বসু কোনো কালেই বরানগরের বাসিন্দা ছিলেন না। আমাদের ইতিহাস বলছে যে 1951 সাল থেকে 1971 সাল পর্যন্ত টানা এখানে জ্যোতি বসু সিপিআইএম প্রার্থী বা কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে জয়লাভ করতেন। এবার 72-এর নির্বাচনে শুধু একবার জাতীয় কংগ্রেস প্রার্থী শিবপদ ভট্টাচার্য জ্যোতি বসুকে কিন্তু এখানে হারিয়ে দিয়েছিলেন। এই শিবপদ ভট্টাচার্য কিন্তু ছিলেন বরানগরেরই নেতাজি কলোনির বাসিন্দা। তার মানে ওই 5টা বছর বাদ দিলে বরানগরের তারপরের যে ইতিহাসে আমরা আসতে চলেছি সেখানেও দেখতে পাবো না যে বরানগরের বাসিন্দা কোনো মানুষ বরানগরের বিধায়ক হয়েছেন। অর্থাৎ মাত্র 5 বছর, এই দীর্ঘ যে নির্বাচনী ইতিহাস, সেই ইতিহাসে মাত্র 5 বছর বরানগরে শিবপদ ভট্টাচার্য নেতাজি কলোনির বাসিন্দা, তিনি ছিলেন বরানগরেরই বাসিন্দা। তার আগে জ্যোতি বসু অবশ্যই বরানগরের বাসিন্দা ছিলেন না। এরপরে 77 সাল থেকে এই আসনটা চলে যায় আরএসপির দখলে। বামফ্রন্ট তৈরি হয় এবং বামফ্রন্ট এই বরানগর আসনটিকে আরএসপির জন্য বরাদ্দ করে। সিপিএমের এখানে প্রবল শক্তি থাকলেও বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে আরএসপিকে দেয়া হতো এবং আরএসপি এখানে মতীশ রায়কে প্রার্থী করত। এবং মতীশ রায় টানা 20 বছর বিধায়ক ছিলেন বরানগরের, তিনিও কিন্তু বরানগরের বাসিন্দা ছিলেন না। এবার মতীশ রায়ের পরে আমরা দেখলাম যে আরএসপি প্রার্থী করল অমর চৌধুরীকে। অমর চৌধুরী ছিলেন পানিহাটির বাসিন্দা। তিনিও দীর্ঘ 15 বছর বরানগরের বিধায়ক হিসেবে কাজ করেছেন, রাজ্য মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রত্যেকেই বরানগর থেকে যারা জিতেছেন, জ্যোতি বসু, মতীশ রায়, আপনার অমর চৌধুরী, প্রত্যেকেই মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু কখনোই তারা বরানগরের বাসিন্দা হয়ে উঠতে পারেননি। এরপরে 2011 ঐতিহাসিক নির্বাচন, সেখানেও কিন্তু
বরানগর তার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে পেল না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তর কলকাতার বাসিন্দা তাপস রায় এখানে প্রার্থী হলেন এবং যথারীতি বিপুল ভোটে জয়লাভ করলেন। এবং তারপর 1911 পর থেকে 1921 পর্যন্ত, 1911, 1916 এবং 1921 এই তিনটি বিধানসভা নির্বাচনেই কিন্তু তাপস রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন। সর্বশেষ যে হিসেব আমাদের কাছে আছে তাতে 2021 সালের নির্বাচনে 53% ভোট পেয়ে তাপস রায় এই আসন থেকে জয়ী হয়েছিলেন। অর্থাৎ তাপস রায় পেয়েছিলেন 85,615টি ভোট। পার্নো মিত্র, ইনিও বরানগরের বাসিন্দা নন, আপনারা জানেন যে একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি পেয়েছিলেন 50,468 ভোট। এবং এই আসনটি, বরানগর আসনটি এবার কিন্তু আর আরএসপিকে দেওয়া হয়েছিল না, এবার জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল। জাতীয় কংগ্রেস প্রার্থী অমল মুখোপাধ্যায় এখানে পেয়েছিলেন মাত্র 20,135 ভোট। সুতরাং বরানগরে যে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে সেটা যদিও বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখন এখানে কে প্রার্থী হবেন এটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গেছে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে। কারণ বরানগরের মানুষরা চাইছেন এবার বরানগরের ভূমিপুত্র প্রার্থী হোক। এটা খুব স্বাভাবিকভাবেই তাদের দাবি থাকতে পারে। যেমন পানিহাটির ভূমিপুত্র নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক, তার একটা আলাদা সুযোগ সুবিধা পানিহাটির মানুষজন কিন্তু পান। কিন্তু খড়দায় যদি যান দেখবেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্দিষ্ট কয়েকটা দিন তার বিধানসভা কেন্দ্রে আসেন। তার রাজনীতির বৃহত্তর যে ক্ষেত্র সেটা অনেক বড়, রাজ্য মন্ত্রিসভায় তার একটা বড় ভূমিকা রয়েছে। এরকম মানে ঘটনা বরানগরের মতন খড়দাতেও রয়েছে। ওখানে অসীম দাশগুপ্ত তার আগে ছিলেন, বর্তমানে তারপরে অমিত মিত্র হয়েছিলেন, তারা কেউ খড়দার বাসিন্দা নন। কিন্তু আমরা সেখানেও আমরা একই জিনিস দেখতে পেয়েছি। এখনও আমরা বরানগরে পাইনি, খড়দায় পাইনি। কামারহাটির ক্ষেত্রে সিপিআইএম কিন্তু চিরটাকালই স্থানীয় প্রার্থী দিতেন। মানস মুখার্জি থেকে শুরু করে আর অতীতে যে সমস্ত প্রার্থী ছিলেন তারা সবাই কামারহাটিরই ভূমিপুত্র। কিন্তু বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি নেতা মদন মিত্র ভবানীপুরের বাসিন্দা হলেও তিনি কামারহাটিতেই অধিকাংশ সময় থাকেন। এখানে একটা কামারহাটির প্লাস পয়েন্ট বা মদন মিত্রর প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু এবার কি তাহলে বরানগরে ভূমিপুত্র অর্থাৎ বরানগরের বাসিন্দাকেই টিকিট দেওয়া হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটো নাম প্রধান নাম হিসেবে বিবেচিত হচ্ছে বরানগরের ক্ষেত্রে, আমাদের কাছে সূত্রের মারফত যে খবর, একটি হচ্ছে বরানগর লাগোয়া কলকাতা কর্পোরেশন। সেই কলকাতা কর্পোরেশনের একদা কাউন্সিলর, পরবর্তীতে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সদস্য, উত্তর কলকাতার বাসিন্দা ডাক্তার শান্তনু সেন, তার নামটা কিন্তু বরানগরের প্রার্থী হিসেবে উঠে আসছে 1 নম্বরে। 2 নম্বর নামটি যেটা উঠে আসছে সেটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ডোমজুড়ের এমএলএ ছিলেন, একজন ইরিগেশন ইঞ্জিনিয়ার এবং সেচ মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছিলেন বিজেপিতে। তার একটা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, অর্থাৎ তিনি কংগ্রেস আমলে শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের ছেলে। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু এখানে প্রার্থী করা হতে পারে। কিন্তু এর থেকে ছাপিয়ে যাচ্ছে যে নামগুলো, অর্থাৎ স্থানীয় স্তরে যে নামগুলো অত্যন্ত জোরদার হয়ে উঠছে, সেটা হচ্ছে বরানগরের একেবারে আদি তৃণমূল কংগ্রেসের নেতা, প্রথম থেকে বরানগরে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করা, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা, তৃণমূলী আন্দোলনকে শক্তিশালী করা, সিপিএমের বিরুদ্ধে লড়াই করা বরানগরের মাটিতে দাঁড়িয়ে, সেই রামকৃষ্ণ পালের নামটাও কিন্তু উঠে আসছে। বরানগর পৌরসভার প্রাক্তন উপপ্রধান, বর্তমানে পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের নামটাও কিন্তু এক্ষেত্রে আলোচনার মধ্যে রয়েছে। স্থানীয় স্তরে, তৃণমূল স্তরে রয়েছে আরেকজন পুরনো রাজনীতিবিদ, জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা অঞ্জন পালের নাম। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল, যিনিও বর্তমানে সিআইসি মেম্বার, অর্থাৎ অঞ্জন পাল বর্তমান যে বরানগর পৌরসভা তার পৌর পরিষদ সদস্য। আরেকজনের নামও ভেসে আসছে বরানগর রাজনীতিতে, অত্যন্ত প্রাসঙ্গিক নাম এই মুহূর্তে,
তার নাম দিলীপ নারায়ণ বসু, অর্থাৎ বড়নগরে যাকে সবাই সুনুদা বলে চেনে। এই তিনটে নামও কিন্তু একেবারে বাদ দিয়ে দেব এইরকম জায়গায় কেউ নেই, কারণ বরানগরের স্থানীয় রাজনীতিতে এই ত্রয়ী রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল এবং দিলীপ নারায়ণ বসু, এরা একটা বলতে গেলে এদের একটা ভিত তৈরি করেছেন দীর্ঘ সময় এই তৃণমূল রাজনীতি করে। এরা নিজস্ব একটা তাদের পরিচিতি গড়ে তুলেছেন এবং সেই পরিচিতির জোরে আমরা সেদিনই অঞ্জন পালের সঙ্গে কথা বলছিলাম। অঞ্জন পাল বলছিলেন যে তাপস রায় বিধায়ক হিসেবে তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, তারা অত্যন্ত দুঃখ পেয়েছেন। কিন্তু বরানগরের মাটিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন এখন নাকি এমন শক্ত যে যে কেউ প্রার্থী হলে বরানগরের তৃণমূল কর্মীরা তাকে জয়যুক্ত করে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এই যে তিনজনের নাম বললাম, এই তিনজনের নাম যারা বরানগরের বাসিন্দা, মার্জনা করবেন, এই তিনজনের একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে তিনজনেই তিনটি জনপ্রিয় পুজো, মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে পুজোর নাম লোকে জানে এরকম তিনটি জনপ্রিয় পুজোর সঙ্গে যুক্ত। যদিও রামকৃষ্ণ পালের পুজো তুলনামূলকভাবে কম জনপ্রিয়, কিন্তু দিলীপ নারায়ণ বসুর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো ইতিমধ্যে সারা বাংলা জুড়ে একটা নাম করে ফেলেছে। অঞ্জন পালের নপাড়া দাদাভাই সঙ্গের পুজো, দুর্গাপুজো, সেটা একটা সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু এবং রামকৃষ্ণ পালের পুজো দেখতে। সুতরাং এই যে সামগ্রিকভাবে সারা বছর বরানগরের মানুষের সঙ্গে থাকা এবং বরানগরের মানুষের প্রতিদিনের যে আন্দোলন লড়াই, সেই আন্দোলন লড়াইয়ের সঙ্গে থেকে যেমন শান্তনু সেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসছে কলকাতার থেকে, সেরকম বরানগরের বুক থেকে কিন্তু উঠে আসছে অঞ্জন পাল, প্রথমে 1 নম্বরে রামকৃষ্ণ পাল, 2 নম্বরে অঞ্জন পাল, 3 নম্বরে দিলীপ নারায়ণ বসুর নাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন নামের ওপর শিলমোড় দেবে সেটা হয়তো খানিকক্ষণের মধ্যে অথবা 2-1 দিনের মধ্যেই আমরা জানতে পারবো, কারণ মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে যাবে। সুতরাং এই যে বরানগরের যে একটা বিড়ম্বনা, বরানগরবাসীদের তো বিড়ম্বনাই যে এই সেদিন ভোট দিলাম, আবার ভোট দিতে হবে, তাও আবার লোকসভা ভোটের দিনই স্থির করতে হবে। হয়তো লোকসভার নিরিখে, লোকসভার যে কাজ তার নিরিখে আমি ভেবেছিলাম একজনকে ভোট দেব, আবার বিধানসভার যে নিরিখ সেই নিরিখটা অন্য, সেই নিরিখে আমি হয়তো ভেবেছিলাম যে আমার একটা অন্য সিদ্ধান্ত হবে। কিন্তু ভোটের দিন একই সঙ্গে দুটো ভোট দিতে গিয়ে গুলি ফেলবেন না তো বরানগরবাসী? এই সমস্ত ফ্যালাসিগুলো এখানে কাজ করছে, সমস্ত বিভ্রান্তিগুলো এখানে কাজ করছে। এই বিভ্রান্তি কেটে যাবে যখন সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা বামফ্রন্ট বা অন্যান্যরা সবাই তাদের প্রার্থী তালিকাটা ঘোষণা করবেন। তবে সর্বাগ্রে যে নামটা উঠে আসছে, মানে যে দলটার নাম উঠে আসছে সেটা তৃণমূল কংগ্রেস, কারণ এটি তাদের এক্সিস্টিং আসন, অর্থাৎ এটি তাদের জয়ের একটি আসন, বিধায়ক পদত্যাগ করেছেন, সে কারণে এখানে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রার্থী কে হয়? শান্তনু সেন নাকি রাজীব বন্দ্যোপাধ্যায় নাকি রামকৃষ্ণ পাল অথবা অঞ্জন পাল কিংবা দিলীপ নারায়ণ বসু? এর উত্তর জানতে কিন্তু আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মৃত্তিকা সেনগুপ্ত এবং সৌভিক পুরকায়েত, 7 নিউজ। জয় হিন্দ।